ভাবে বলেছেন যে আওয়ামী লীগ ভবিষ্যতের রাজনীতিতে ফিরবে। রয়টার্সকে তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে তাই নয়, আওয়ামী লীগকে তিনি দেখেন ভবিষ্যৎ বাংলাদেশে সরকারি দল অথবা বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে। তার মানে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া হতে পারছে না, আওয়ামী লীগকে ছাড়া হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আর আওয়ামী লীগ সহ যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সরকারি দল বা বিরোধী দল হিসেবেই ভবিষ্যৎ বাংলাদেশে ফিরছে। বাংলাদেশে ইউনূস সরকার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে মূল ক্ষোভ, বিরক্তি, উদ্বেগ, উৎকণ্ঠার একটা কারণ হয়ে এসেছে গত 1 বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনার ভারতে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়া, কিংবা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তার দলীয় নেতা কর্মীর সঙ্গে ব্যক্তিগত বা দলীয় পর্যায়ের যোগাযোগ রক্ষা করা, সে বিষয়টি কখনো লুকোছাপা করেন নাই ডক্টর ইউনূস কিংবা তার সরকার। ডক্টর ইউনূস তো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যত সাক্ষাৎকার দিয়েছেন সবগুলোতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মূল অভিযোগ হিসেবেই উত্থাপন করেছেন এই বিষয়টি যে ভারত কোনোভাবেই কেন শেখ হাসিনার ভারতে বসে যোগাযোগ বা কথাবার্তা বন্ধ করছেন না। এবং ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অভিযোগ হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটাও বলেছেন যে তিনি যখন মোদীকে সরাসরি অনুরোধ করেছেন যে শেখ হাসিনার কথা আপনাকে বন্ধ করতে হবে, তখন প্রধানমন্ত্রী মোদী নাকি বলেছেন যে তিনি অতিথি এবং শেখ হাসিনা অতিথি হিসেবে স্বাধীন, ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমও পুরোপুরি স্বাধীন। এই অবস্থায় কিছুতেই ভারত সরকার শেখ হাসিনার মুখ বন্ধ করতে কোনো ভূমিকা রাখতে পারবে না। এমন পরিস্থিতিতে যখন বাংলাদেশ সরকার নানা রকম পদক্ষেপের মধ্যে এমনকি শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সিগন্যাল, টেলিগ্রামের মতো যেই অ্যাপগুলো দিয়ে যোগাযোগ রাখছিলেন, সরকার তার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আইনি পরামর্শকদের সাহায্যে এমন পদক্ষেপের ঘোষণাও দিয়ে রেখেছে যে সেসব অ্যাপেরও নাকি স্পিড কমিয়ে রাখবে, নাকি সেসব অ্যাপেরও এমন একটা অবস্থা করে রাখবে যাতে সেই অ্যাপে আর শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন। এমন অবস্থায় এখন শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে একের পর এক সাক্ষাৎকার দেওয়া শুরু করেছেন। 2024-এর 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনাকে সরাসরি কোনো সাক্ষাৎকার দিতে দেখা যায়নি কোনো সংবাদ মাধ্যমে। এই প্রথম 29শে অক্টোবর বুধবার দিন একই সঙ্গে ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট এবং বিশ্বের বৃহত্তম সংবাদ সংস্থাগুলোর একটি রয়টার্স, এই দুটোতে দুটো সাক্ষাৎকার প্রকাশিত হলো। এবং এই দুটো সাক্ষাৎকারকেই দুই সাক্ষাৎকার গ্রহীতা পক্ষই, মানে রয়টার্সেও যে সাংবাদিকরা নিয়েছেন সেই সাংবাদিকরা নিজস্ব নামে বাইলাইন রিপোর্ট ছাপিয়েছেন। তার মানে তারা এই সাক্ষাৎকারটিকে গুরুত্বপূর্ণ এবং তাদের এক্সক্লুসিভ বলে মনে করছেন। ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রেও সাংবাদিক মারুশা মুজাফফর, তিনি তার নামেই এই সাক্ষাৎকারটি ছাপিয়েছেন। এবং শুধু তাই নয়, ইন্ডিপেন্ডেন্ট শেখ হাসিনার সঙ্গে এই সাক্ষাৎকারটিকে রেয়ার ইন্টারভিউ বা দুর্লভ সাক্ষাৎকার হিসেবে অভিহিত করে সাক্ষাৎকারটি ছেপেছে। এই সাক্ষাৎকারগুলো দিয়ে শেখ হাসিনা আবারও সরকারকে চমকে দিয়ে এমন একটা পরিস্থিতির সামনে ফেলেছেন যেই পরিস্থিতিতে তারা বুঝতে পারছেন যে একদিকে যেমন শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য একজন সাবেক শাসকে পরিণত করা যায় নাই, গত 1 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ জুড়ে তার বিরুদ্ধে নানা রকম প্রচারণার ফলে কিংবা বাংলাদেশের ভেতরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে। সেখানে সাক্ষ্য প্রমাণ হাজির করে এখন বলা হচ্ছে তার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে এবং ধারণা করা যায় যে হয়তো নভেম্বরে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় চলে আসবে। কিন্তু এই পুরো বিষয়টিকে এভাবে ব্যবস্থাপনা করবার পরেও ইউনূস সরকার নিশ্চিত করতে পারে নাই যে আন্তর্জাতিক পরিসরে
শেখ হাসিনা এমন একজন নির্যাতক বা অত্যাচারী শাসক হিসেবে অগ্রহণযোগ্য হয়ে উঠবেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তার সাক্ষাৎকার নিতে অস্বীকৃতি জানাবে বা তাকে একরকমের একজন পলাতক শাসক হিসেবে কোনো এক দেশে কোনো এক কোণে পড়ে থাকতে দেবেন, তার বিষয়ে কোনো আগ্রহ বা কৌতূহল প্রকাশ করবে না। বরং দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমগুলো শুরু হলো এই সপ্তাহে কয়েকদিন আগেই এর ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল প্রথম শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার যখন এপি থেকে প্রকাশ করা হলো এবং সেটার সাথে সাথে আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো, পত্রিকাগুলো এপির সেই সাক্ষাৎকারটি ধরে সংবাদ প্রকাশ করা শুরু করলো। তখনও আমি এটাকে এর সর্ববৃহৎ ইঙ্গিত হিসেবে দেখেছিলাম যে শেখ হাসিনা আওয়ামী লীগকে অগ্রহণযোগ্য নির্যাতক, অত্যাচারী শাসক কিংবা এক রকমের বিচারের মুখোমুখি হতে যাওয়া, যে এক ঘরে হয়ে যাওয়া একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে শেখ হাসিনা বা শেখ হাসিনার দল আওয়ামী লীগকে কিছুতেই পরিণত করতে পারে নাই ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের সরকার আরো বিব্রত, ক্ষুব্ধ, কারণ এর মানে দাঁড়াচ্ছে এতদিন যে শেখ হাসিনা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন নাই, সেটাও আসলে শেখ হাসিনা নিজ ইচ্ছায় বা নিজ সিদ্ধান্তেই দেন নাই। তিনি যখন সাক্ষাৎকার দিতে চেয়েছেন তখন রয়টার্স বলছে যে তাদের প্রশ্নগুলোর উত্তর তিনি ইমেইলের মাধ্যমে দিয়েছেন, কিন্তু ইন্ডিপেন্ডেন্টের সাক্ষাৎকারটা যদি পড়েন সেখানে ইন্ডিপেন্ডেন্ট কিছুতেই সেই সাক্ষাৎকারটাকে কিন্তু ইমেইলের সাক্ষাৎকার বলে উল্লেখ করে নাই। ইমেইলের সাক্ষাৎকার হলে সাধারণভাবে স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে সেটা উল্লেখ করার কথা। তার মানে সংবাদ মাধ্যমের সঙ্গেও সাংবাদিকের সঙ্গেও শেখ হাসিনা অবারিতভাবে দেখা করতে পারছেন তার দিল্লির বাসভবনে বসে। রয়টার্স ইঙ্গিত দিয়েছে তিনি দিল্লির ঐতিহাসিক লোধি গার্ডেন এলাকায় থাকেন, কারণ রয়টার্স তার যে প্রতিবেদন সেখানে এটাও লিখছে যে সেই লোধি গার্ডেন এলাকায় রয়টার্সের কোনো একজন প্রতিবেদক তাকে নিরাপত্তা রক্ষীদের সহ একরকমের হাঁটতে বেরোতে দেখেছে। ইউনূস সরকার আরো বিব্রত এবং বিরক্ত এ কারণে যে শেখ হাসিনা এমন একটা পরিস্থিতিতে যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের আরো বেশি গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার তরফে কোনো রকম রাগঢাক না করেই, এবং কেন ঝটিকা মিছিল থামানো যাচ্ছে না তা নিয়ে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক চাপে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনূস থেকে শুরু করে সরকারের কর্তা ব্যক্তিরা সেগুলো নিয়ে কোনো রাগঢাক করছেন না। আবার জামিন দেওয়া একেবারে নিষিদ্ধ আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষেত্রে, এবং বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেহেতু জুলাই হত্যা মামলায় ঢালাওভাবে দোষী সাব্যস্ত করে জেলে পোড়া হয়েছে, সেক্ষেত্রে সরকারের নির্দেশনা লঙ্ঘন করে উচ্চ আদালতে জামিন হয়ে গেছে কিনা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর, তা নিয়ে আইন উপদেষ্টা সরাসরি সংবাদ মাধ্যমে এসে কথা বলেছেন, প্রধান বিচারপতিকে ধমকেছেন, এবং প্রধান বিচারপতিকে ধমকের পর প্রধান বিচারপতি আবার হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরকে টেক্সট পাঠিয়ে একরকম কিভাবে তারা জামিন দিলেন তা জানতে চাওয়ার পর এখন উচ্চ আদালতে আইনজীবীরা বিনা শর্তে ক্ষমা চাইতে বলেছেন আইন উপদেষ্টাকে হাইকোর্টের বিচারপতির সিদ্ধান্ত বিষয়ে প্রশ্ন তোলার অভিযোগে। এই অবস্থায় মানে আওয়ামী লীগের লোককে কি করে গ্রেফতার করে জেলে পুরে রাখা যাবে এবং আওয়ামী লীগের রাজনীতিকে কি করে একেবারে নিষিদ্ধ করেও যে রাজনীতি থামানো যাচ্ছে না, যাদের যেই দলের মিছিল থামানো যাচ্ছে না, সেই দলটিকে কি করে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে বাংলাদেশে, তা নিয়ে যখন সরকার ব্যতিব্যস্ত তখন শেখ হাসিনা রীতিমতো সাক্ষাৎকার দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলছেন যে তার দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, কারণ তার দল অংশ না নিলে যে সরকার সেই নির্বাচনের ফলে গঠিত হবে সেই সরকার কোনো বৈধতা পাবে না। এবং তিনি বলছেন তার দলের যে লাখ লাখ কোটি কোটি সমর্থক আছেন তারা কিছুতেই এই নির্বাচনে ভোট দিতে যাবেন না। শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্ট এবং রয়টার্স দুই সাক্ষাৎকারেই পরিষ্কারভাবে বলেছেন যে আওয়ামী লীগ
ভবিষ্যতের রাজনীতিতে ফিরবে। রয়টার্সকে তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে তাই নয়, আওয়ামী লীগকে তিনি দেখেন ভবিষ্যৎ বাংলাদেশে সরকারি দল অথবা বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে। তার মানে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া হতে পারছে না, আওয়ামী লীগকে ছাড়া হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আর আওয়ামী লীগ সহ যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সরকারি দল বা বিরোধী দল হিসেবেই ভবিষ্যৎ বাংলাদেশে ফিরছে। এমন আত্মবিশ্বাস স্বভাবতই ইউনূস সরকারকে এই সময়ে বিশেষভাবে ক্ষুব্ধ করেছে, চমকে দিয়েছে, আরো উদ্বিগ্ন করেছে। কারণ ইউনূস সরকারের নিজের ভেতরেই নির্বাচনটা তারা শেষ পর্যন্ত করতে পারবেন কিনা এ নিয়ে একটা ভয় ছড়ানোর বিষয় কাজ করছে। মানে আমি যেমন অনেক ক্ষেত্রে বিশ্বাসই করি না যে ইউনূস সরকার নির্বাচন আয়োজনে সত্যি সত্যি আগ্রহী বা নির্বাচন আয়োজনের বিষয়টিকে তাদের মূল লক্ষ্য হিসেবে আদৌ ভাবছে, মানে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন দেবে এই ইউনূস সরকার। কিন্তু ইউনূস সরকার দেখেন উল্টো দিকে ভয় দেখাচ্ছেন। ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের একটা যে বিশেষ সভা করেছেন বুধবারেও, সেখানেও তিনি বলেছেন যে নানা শক্তি নাকি এই নির্বাচন ঠেকাতে কাজ করতে পারে এবং নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এবং তিনি বলেছেন ছোট কোনো শক্তি নয়, বড় বড় শক্তি নাকি নির্বাচন ঠেকাতে কাজ করতে পারে। মানে আমার মনে প্রশ্ন জেগেছে, ছোট শক্তি কি ভারত, বড় শক্তি কি তাহলে আমেরিকা? মানে শুধু ভারতই তার মানে ইউনূস সরকারের নির্বাচন বানচাল করতে চাইছে না, আরো বড় বড় শক্তি আমেরিকাও এখন নির্বাচন বানচাল করতে চাইছে। প্রেস সচিব শফিকুল আলম এই খবর জানাতে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারের সময় যাতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেসব অভিযোগের কনটেক্সট মানে খুনের কনটেক্সট যাতে ভুলে না যান। কিন্তু প্রেস সচিব শফিকুল আলম নিশ্চয়ই এটাও ভুলে গেছেন যে শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো কোনো স্থানীয় সংবাদ মাধ্যমে বা কোনো বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশের কোনো সাংবাদিকের মাধ্যমে প্রচারিত হচ্ছে না, বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম এমন সাহস করছে না। আন্তর্জাতিক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো কৌতূহলী, আগ্রহী এবং তারা প্রস্তুত শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণে। এবং শেখ হাসিনা এই সাক্ষাৎকার দেওয়ার পরে এটা একেবারে নিশ্চিত যে শেখ হাসিনা এটা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি চুপ থাকবেন না এবং তিনি তার যে অবস্থান সেটা বারবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে পরিষ্কার করবেন। তিনি পরিষ্কার করে বলেছেন একদিকে যেমন যত প্রাণহানির ঘটনা ঘটেছে প্রত্যেকটি প্রাণহানির জন্য তিনি শোকাহত, মর্মাহত, তেমনি কোনোভাবেই তিনি এই প্রাণহানির জন্য তার ব্যক্তিগত দায় স্বীকার করতে প্রস্তুত নন। কারণ তিনি কখনোই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়ার নির্দেশ দেন নাই বা কোনো রকম বল প্রয়োগের নির্দেশ তার দিক থেকে আসে নাই। শেখ হাসিনা পরিষ্কারভাবে তার যে বিচারের প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটাকে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে অভিহিত করেছেন, সেটাকে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাট্যমঞ্চ হিসেবে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন তাকে সেখানে ফাঁসি দেওয়া হলো কি হলো না তা নিয়ে তিনি বিস্মিত বা ভীত কোনোটিই নন। শেখ হাসিনা বরং আন্তর্জাতিক পরিসরে বিশ্বকে প্রশ্ন করেছেন, বিশ্ব সম্প্রদায়কে প্রশ্ন করেছেন যে একটা ভয়াবহ সহিংস বিক্ষোভ চলাকালে তার উপর যে সাংবিধানিক দায়িত্ব ছিল দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার, দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার, সেটা রক্ষা করতে গিয়ে গুড ফেইথে সরল বিশ্বাসে তিনি বা তার সরকার যে ভূমিকা রেখেছেন তার জন্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত তার সরকারকে বা তাকে কি বিচারের মুখোমুখি করা যায়, এই প্রশ্নগুলো তিনি তুলেছেন। এবং মনে রাখবেন ইউনূস সরকার বিশেষভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন শেখ হাসিনার এসব প্রশ্ন তোলায় এবং শেখ হাসিনা কেন ক্ষমা চান নাই এই নিয়ে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এই সাক্ষাৎকারগুলো থেকে নিয়ে সেই শিরোনাম করতে ব্যস্ত হয়ে পড়েছেন। তার একটা বড় কারণ হচ্ছে এই যে শেখ হাসিনার তরফে, আওয়ামী লীগের তরফে আন্তর্জাতিক পরিসরেও বিভিন্ন জায়গায় পাল্টা অভিযোগ এনে বলা হচ্ছে যে পরিমাণ নির্বিচার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে 2024 আগস্টের পর থেকে আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি, তা নিয়ে যাতে ইউনূস সরকারকে প্রশ্নের মুখোমুখি করা হয়। এবং হিউম্যান রাইটস ওয়াচ,
কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সহ বিশ্বের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো যে ইউনূস সরকারকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাও মামলা তুলে নিতে বলেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বিচার গ্রেফতার, তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে ইউনূস সরকারকে, এবং তারা জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ইউনূস সরকারের প্রতি নজর দিতে বলেছে এ ধরনের ঢালাও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঠেকানোর জন্য। এই অবস্থায়, এমন পরিস্থিতিতে শেখ হাসিনার এই আনঅ্যাপোলজেটিক, মানে তিনি ব্যক্তিগত দায় তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না এবং একটা সহিংস বিদ্রোহ দমনে তার পদক্ষেপকে বিচারের মুখোমুখি করা যাবে না, এই যুক্তিগুলো যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তুলে ধরছেন, তখন একেবারে ক্ষুব্ধ, বিব্রত, ব্যতিব্যস্ত হয়ে পড়েছে ইউনূস সরকার। কারণ ইউনূস সরকার টের পেয়েছে যে একদিকে যেমন বাংলাদেশের সংবাদ মাধ্যমকে কিংবা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমকেও হয়তোবা ধমকে কিংবা প্রাযুক্তিক সুযোগ সুবিধা ব্যবহার করে ইউনূস সরকার দমিয়ে রাখতে পারেন, কিন্তু আন্তর্জাতিক পরিসরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার প্রতি আগ্রহ নষ্ট না করা গেলে, বা শেখ হাসিনার প্রতি কৌতূহল, আগ্রহ এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর যে উদ্যোগ, তা ঠেকানো না গেলে শেখ হাসিনাকে ঠেকানো মুশকিল। শেখ হাসিনা বলে দিয়েছেন অবশ্য, আওয়ামী লীগকে কিছুতেই ঠেকানো যাবে না, আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের রাজনীতিতে। এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছে বটে যে আপা আর ফিরবেন না, আমার দেশ এমন শিরোনাম করেছে রয়টার্স থেকে। শেখ হাসিনা প্রত্যেকটি সাক্ষাৎকারে সুনির্দিষ্টভাবে বলেছেন শেখ হাসিনা ফিরবেন, বাংলাদেশে তার দল সহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পর যে নির্বাচিত সরকার আসবে, সেই সরকার যখন সাংবিধানিক শাসন আবারও প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশে আইনের শাসন আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, তখন শেখ হাসিনা ফিরবেন। শেখ হাসিনা আত্মবিশ্বাসী তার দলকে সহই নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার অথবা বিরোধী দলে সংসদে বসবে।